নির্বাচনী হাওয়া বইছে দেশের অন্যতম বৃহত্তর আসন কুষ্টিয়া 1-এ। ভারতের সীমান্ত ঘেঁষা দৌলতপুর উপজেলার 14টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে নির্বাচনী মাঠ এখন সরগরম। দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলের প্রার্থীরা ভোটারদের মন জয়ে এরই মধ্যেই শুরু করেছেন প্রচারণা। কুষ্টিয়া থেকে বিদ্যুৎ খন্দকারের প্রতিবেদনে বিস্তারিত। বাংলাদেশ ভারতের সীমান্ত ঘেঁষে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার 14টি ইউনিয়ন নিয়ে গঠিত কুষ্টিয়া 1 আসন। দেশের অন্যতম বৃহত্তম এই সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা 3,52,000। এই অঞ্চলের মানুষের নিত্যসঙ্গী নদী ভাঙন, যোগাযোগ সংকট ও জীবিকার অনিশ্চয়তা। পদ্মা নদী এখানে জীবন ও সংগ্রামের প্রতীক। প্রতি বর্ষায় শত শত পরিবার গৃহহীন হয়, জমি হারায় কৃষকরা। গ্রামীণ সড়কের বেহাল দশা, স্বাস্থ্যসেবার ঘাটতি আর বিশুদ্ধ পানির সংকটে ভোগে মানুষ। সীমান্ত ঘেঁষা এলাকায় মাদক ও চোরাচালানের প্রভাব তরুণ সমাজকে বিপথে নিচ্ছে। এ বাস্তবতায় দৌলতপুরবাসী এখন উন্নয়ন ও নদী ভাঙন রোধে কার্যকর নেতৃত্বের অপেক্ষায়। সংসদীয় আসনে মনোনয়ন পেলে দৌলতপুরবাসীর জীবন মান উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন রাজনৈতিক দলের নেতারা। আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রভাবশালী 7 জন নেতার নাম শোনা যাচ্ছে। এরই মধ্যে মাঠে নেমে পড়েছেন 4 জন। বিএনপি বাংলাদেশের অন্যতম একটি বড় দল এবং এই দলে একটা প্রতিনিধিত্ব করা অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার এবং এটা একটা ভাগ্যেরও ব্যাপার। আর আপনি যে কথাটা বললেন যে দৌলতপুর কুষ্টিয়ার মধ্যে একটা বড় সংসদীয় আসন, আমি আরেকটু তথ্য সংযোগ করি। সেটা হচ্ছে যে বাংলাদেশে প্রথম 3টা বা 4টা বৃহত্তম সংসদীয় আসনের মধ্যে দৌলতপুরের আয়তন 461 বর্গ কিলোমিটার, অনেক বড়, এবং ভোটার সংখ্যা 4 লাখের উপরে। তো সেই জায়গায় এখানে নেতৃত্ব দেওয়ার সুযোগ অর্জন করা বা সৌভাগ্য অর্জন হবে কিনা আমি জানি না। যদি দল আমাকে বিবেচনা করে, আমার কিছু এক্সাক্ট চিন্তা ভাবনা আছে। সেটা হচ্ছে যে দৌলতপুর উপজেলায় 4 লাখের উপরে যে ভোটার এবং 461 বর্গ কিলোমিটার, কিন্তু আমরা একটাই উপজেলা, আমাদের আর কোনো পৌর নাই, কোনো উপজেলা নাই। তো যে কোনো এমপি হইলেই ম্যাক্সিমাম মানুষ প্রতিশ্রুতি কি দেয় যে রাস্তাঘাট করবো, স্কুল কলেজ করবো। তো রাস্তাঘাট স্কুল কলেজ করার জন্য আমি মনে করি না যে আমাকে এমপি হতে পারছে। এটা যে কেউ এমপি হইলে তারা করতে পারে। আমি মূলত ফোকাস করতে চাই যে এই দৌলতপুরকে ইমিডিয়েটলি আর একটা সেকেন্ড উপজেলা করা যায়। একদম এটা হচ্ছে ফার্স্ট অফ অল, প্রথম প্রায়োরিটি যে আর একটা উপজেলা করা, এবং সেই একই সাথে যখন 2টা উপজেলা হবে সেই 2টা উপজেলার জন্য 2টা পৌরসভা, এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। তো এই 2টা উপজেলা হইলে বা 2টা পৌরসভা যখন হবে, তখন পুরো দৌলতপুরের কাঠামোগত একটা উন্নয়ন হবে এবং সেইটা হবে কি কিয়ামত পর্যন্ত থাকবে। আগামী ফেব্রুয়ারি মাসে সরকার সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছে। এই আসনে 2018 সালে রাতের ভোট বাদে প্রত্যেকটি নির্বাচনে বিএনপি জয়লাভ করেছে। প্রথম 1979 সালে মরহুম শাহিদুর রহমান এখান থেকে জয়লাভ করে প্রধানমন্ত্রী হয়েছে। পরবর্তীতে 91 থেকে 2003 সাল পর্যন্ত পরপর 4টি নির্বাচনে আমার বাবা মরহুম আহসানুল্লাহ পচামুল্লাহ সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং দৌলতপুরে যত রাস্তাঘাট দেখছেন, স্কুল কলেজ দেখছেন, ম্যাক্সিমাম আমার বাবার হাতে তৈরি। বহু বেকার ছেলে তাদের সংসার চালানোর ব্যবস্থা হয়েছে। আপনি আমাকে বিশেষ করে 2টা ইউনিয়ন সম্বন্ধে প্রশ্ন করছেন, চিলমারি রামকৃষ্ণপুর। চিলমারি রামকৃষ্ণপুর প্রত্যন্ত এলাকা, প্রত্যেকবার বন্যায় ডুবে যায়, কাঁচা রাস্তা করলে ভেঙে যায়। ওদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে 3টা ব্রিজ। এই 3টা ব্রিজ, একটা হচ্ছে ভাগজোতের নিচে, একটা সুকার ঘাট বলে তার নিচে, একটি আলীনগরের নিচে। আমার যদি আল্লাহ তৌফিক দান করে তাহলে এই 3টা ব্রিজ আমি অগ্রাধিকার তৈরি করি। সাথে সাথে চিলমারি রামকৃষ্ণপুরের মানুষ চিকিৎসার জন্য খুব বেশি অসুস্থ হলে দৌলতপুর পর্যন্ত আসতে আসতে অনেকে মারা যায়। ওইখানে একটি হাসপাতাল 2 ইউনিয়নের মাঝে করার চেষ্টা করি। আরেকটি ইউনিয়ন আপনি বলেন নাই, সেটা হচ্ছে মরিচা ইউনিয়নে হাজার হাজার বিঘি পদ্মার
ভাঙনে ভেঙে গেছে। এখানে বান না হলে ভবিষ্যতে আমার পার্শ্ববর্তী ইউনিয়ন আমার ইউনিয়নে ইফেক্ট করতে পারে। আমি অগ্রাধিকার ভিত্তিতে এই মরিচা ইউনিয়নের কোলদিয়ারের থেকে ভুরকা পর্যন্ত এই বাঁধটি তৈরি করার আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে। আর বিশেষ করে আমার উপজেলা একটু বেশি হয়ে গেল বলছি, বর্ডার থানা সবচেয়ে বড় হচ্ছে ইন্ডিয়ান দুইটি থানা হচ্ছে আমার উপজেলার বর্ডার। একটি হচ্ছে মুর্শিদাবাদ জেলা বর্তমান বহরমপুর জেলার জলঙ্গি থানা, নদিয়া জেলার করিমপুর থানা। আবার মেহেরপুর জেলার বর্ডার আমরা, নাটোর জেলার বর্ডার আমরা, রাজশাহী জেলার বর্ডার আমরা, কুষ্টিয়া জেলার মিরপুর ভেড়ামারার বর্ডার আমরা, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার বর্ডার আমরা। এখানে বহু সন্ত্রাসী কার্যক্রম বিভিন্ন এলাকা থেকে এসে হয়, যার সাথে আমার এলাকারও অনেকে জড়িত থাকে এবং বর্ডার হওয়ার কারণে এখানে প্রচুর মাদক এবং অস্ত্র ব্যবসা হয়। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে তাহলে কোনো সন্ত্রাসী, কোনো অস্ত্র ব্যবসায়ী, কোনো মাদক ব্যবসায়ী দৌলতপুর উপজেলায় তারা বাস করতে পারবে না, তারা দৌলতপুর থেকে বিতাড়িত হবে। কথা দিয়েছি সেখানে সবার আগে চিলমারিবাসীর যে দীর্ঘদিনের একটি লালিত স্বপ্ন, সেখানে একটি সেতু হবে, একটি ব্রিজ দরকার। ইনশাল্লাহ আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে চিলমারি মানুষের জন্য সেখানে সবার আগে একটি ব্রিজ হবে। সে যাতায়াত ব্যবস্থার উন্নতি হলে সেখানে হসপিটালও হবে, যাতায়াত ব্যবস্থার উন্নয়ন হলে সেই এলাকার মানুষগুলো আমাদের সঙ্গে নাগরিক সুযোগ সুবিধাগুলো মূল ভূখণ্ডের সাথে কানেক্টেড হবে। এবং আমি পাশাপাশি এটাও বলেছি যে দেখুন, দৌলতপুরের আমাদের প্রায় 10 লাখ মানুষের আমরা অধিবাসী। সে 10 লাখ মানুষের জন্য মাত্র 50 শয্যার একটি হাসপাতাল আছে। কতটা অবাক লাগা একটা বিষয়। দৌলতপুরের মানুষ তারা স্বাস্থ্য সেবা থেকে তারা কতটুকু বঞ্চিত আছে, মানুষগুলো কতটুকু স্বাস্থ্য সেবা থেকে তারা বঞ্চিত অবস্থায় তারা দিন পার করছে। অনেক রোগী দেখেছি চিলমারিতে, আমাদের যে সমস্ত বোনেরা প্রসূতি যখন হয় তখন তাদেরকে দেখা যাচ্ছে নৌকা পার হয়ে আসতে আসতে অনেকে নৌকার মধ্যে তাদের বাচ্চা প্রসব হয়। তার কতটুকু একটা অমানবিক বিষয়। আমরা ওই এলাকাতেও একটি স্বাস্থ্য কেন্দ্র একটা খোলার আমাদের পরিকল্পনা রয়েছে। দোয়া করবেন আগামী দিনে যেন দৌলতপুরবাসী যেন সে খেদমত করার সুযোগ পায়। দৌলতপুরবাসী সে খেদমত করার সুযোগ পেলে ইনশাল্লাহ আগামী দিনে দৌলতপুরকে মাদক মুক্ত এবং সন্ত্রাস মুক্ত একটি উপজেলা হিসেবে আমরা গড়ে তুলব। আমি প্রত্যেকটা দৌলতপুরের জনগণ যারা এই দৌলতপুরে বসবাস করে, শুধু বিএনপির জন্য নয়, সর্বদলীয় যারা দাগী, যারা অন্যায় করছে সেই সব নেতা, সেটা হোক বিএনপি, হোক আওয়ামী লীগ, হোক জাতীয় পার্টি, হোক জামাত, আদার যে দলই হোক না কেন, অন্যায়কারী বাদে এই দৌলতপুরের মাটিতে সাধারণ নাগরিক যারা বাস করে তাদের বিরুদ্ধে যদি কোনো দলের নেতা চক্রান্তমূলক কোনো হয়রানি করে, কোনো জবরদখল করে, কোনো অত্যাচার করে, আমি সমস্ত দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বিএনপি সহ যুব দল, ছাত্র দল, অন্যান্য শরীফ দল সহ দৌলতপুরের প্রত্যেকটা কর্নার থেকে সাধারণ জনগণকে সাথে নিয়ে অন্যায়কারী দলের নেতায় হোক না কেন, সে হোক না কেন, তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। এটাই আমার একমাত্র উদ্দেশ্য। এই দৌলতপুরের মাটিতে যেমন একটা রেজিস্ট্রি অফিস সারা বাংলাদেশে আমার জানা নাই যে রেজিস্ট্রি অফিসে সিরিয়াল নিতেও টাকা লাগে, এখানেও নাকি 5-10 হাজার টাকা সাধারণ মানুষ সর্বদলীয় লোকের থেকে টাকার বিনিময়ে সিরিয়াল নিয়ে রেজিস্ট্রি করতে হয়। আমি যদি নমিনেশন পাই বা আমি যদি কোনোদিন এই দৌলতপুরের দায়িত্ব আমার কাঁধে আসে, এই দৌলতপুর থেকে সমস্ত চাঁদা, শুধু রেজিস্ট্রি অফিস নয়, দৌলতপুর থানায় কেউ যদি বিরোধী দল করে থাকে, তার যদি দোকান খুলতে হয় 5 তারিখ পর, অনেকেই 5 লাখ, 3 লাখ, 2 লাখ টাকার বিনিময়ে দোকান খুলছে। অনেকের গরু, ছাগল, মোষ দখল করে বিক্রি করে অনেক নেতা পকেট ভরছে। অনেকের পর অনেক প্রশাসন দিয়ে অন্যায়ভাবে মামলা, তার নামে কোনো অভিযোগ নেই, তার নামে কোনো ওয়ারেন্ট নেই, কিন্তু সে বিরোধী পক্ষ বলে দাগী নেতা বাদেও সাধারণ মানুষের প্রতি আমাদের দলের নেতা কর্মীরা যে অত্যাচার করছে, এই অত্যাচার আমি যদি কোনো নির্বাচিত হতে পারি,
দৌলতপুরের যদি সে জনগণ হয়, সাধারণ মানুষ হয়, সে যত দলেরই হোক না কেন, বিএনপি সহ সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে এবং পদ বঞ্চিত বিএনপি নেতাকর্মীদেরকে সাথে নিয়ে এই দৌলতপুরের সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদার এবং মাদক মুক্ত দৌলতপুর গড়তে যা যা করার দরকার সাধারণ মানুষকে সাথে নিয়ে আমি আগামীতে এই দৌলতপুরকে মডেল দৌলতপুর করতে চাই, এটাই আমার আশা। এদিকে এই আসনে বাংলাদেশ জামায়াত ইসলাম থেকে মনোনয়ন পেয়েছেন দৌলতপুর উপজেলা আমির মাওলানা বেলাল উদ্দিন, যিনি ইতিমধ্যে মাঠে সক্রিয় হয়ে উঠেছেন এবং ভোটারদের দোরগোড়ায় যাচ্ছেন নানা প্রতিশ্রুতি নিয়ে। আলহামদুলিল্লাহ, আমরা জানেন বাংলাদেশ জামাত ইসলামী একটি জনকল্যাণমুখী সংগঠন। এদেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রাণান্তকর চেষ্টা করে যাচ্ছেন এবং মাজলুম মানুষের পাশে জামাত দাঁড়িয়ে থাকে। সেই সুবাদে এই দৌলতপুর এমন একটি জায়গা যেখানে চুরি, ডাকাতি, সন্ত্রাসী, হাইজাক, লুট, তারাজ, অবৈধ অস্ত্রের ঝঞ্ঝনানি। ইনশাল্লাহ আমরা ক্ষমতায় গেলে এগুলো সমস্ত দূর হবে। সবচাইতে বড় আমরা চিহ্নিত যেটা করেছি সেটা রামকৃষ্ণপুর এবং আমাদের চিলমারি ইউনিয়ন, এই যে যোগাযোগ ব্যবস্থাটা এত খারাপ, আমরা জনগণকে প্রতিশ্রুতি দিয়েছি আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতায় দেয় রামকৃষ্ণপুর থেকে চিলমারির যোগাযোগ ব্যবস্থাটা আমরা উন্নত করবো ইনশাল্লাহ। এবং আরো প্রতিশ্রুতি আমরা দিয়েছি বা দিতে চাই যে বিশেষ করে রামকৃষ্ণপুর চিলমারি ইউনিয়ন, বিশেষ করে সেখান থেকে এত মানে বিচ্ছিন্ন এলাকা, সেখান থেকে কোনো রুগী চিকিৎসার জন্য আমাদের হসপিটালে আসতে গেলে দেখা যায় রুগীর অবস্থা 12টা বেজে যায়। এমন কি অবস্থা আছে, কোনো ডেলিভারি কেস আসলে নৌকাতে ডেলিভারি হয়ে যায়। তা আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আগামী যদি আল্লাহ পাক আমাদেরকে সুযোগ করে দেন, আমরা রামকৃষ্ণপুরের ভাগজোত কেন্দ্রিক একটা হসপিটালের ব্যবস্থা করবো ইনশাল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই থেকে মনোনয়ন পেয়েছেন মুফতি আমিনুল ইসলাম। তিনিও ভোটারদের কাছে গিয়ে দৌলতপুরবাসীর ভাগ্য পরিবর্তনের অঙ্গীকার করছেন। আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে যে সুস্পষ্ট প্রতিশ্রুতি আমাদের দেশের জনগণকে দেওয়া হচ্ছে, দেশের দুর্নীতি, দুঃশাসন, চাঁদাবাজি, ছিনতাই, রাজধানী খুনখারাবি সহ সকল প্রকার অপকর্ম, অনৈতিক কর্মকাণ্ড দূর করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। পাশাপাশি আমাদের দৌলতপুরের মানুষের জন্য, দৌলতপুর উপজেলার বিশেষ কিছু সমস্যা আছে, যেমন আমাদের রাস্তাঘাটের অনেক দুরবস্থা, এখনো জনগণের অনেক ভোগান্তি আছে। বিশেষ করে আমাদের দৌলতপুরের উল্লেখযোগ্য একটি অংশ চর অঞ্চল, প্রায় 3টি ইউনিয়ন চর অঞ্চল। চর অঞ্চলের মানুষের যাতায়াতের জন্য, তাদের চিকিৎসার জন্য সাধারণ মানুষকে অনেক দুর্ভোগ পোহাতে হয়। তো আমরা চর অঞ্চলের মানুষের যাতায়াত ব্যবস্থা, তাদের চিকিৎসা ব্যবস্থার জন্য বিশেষ আধুনিক ব্যবস্থা ইনশাল্লাহ আমরা গ্রহণ করব। আমাদের দৌলতপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স অবহেলিত অবস্থায় আছে, তো এই স্বাস্থ্য কমপ্লেক্সের আধুনিকায়ন করব ইনশাল্লাহ। আমরা দৌলতপুরের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলির অবকাঠামোগত মান উন্নয়নের জন্য সঠিক চেষ্টা করব। বিশেষ করে আমাদের দৌলতপুরের মাদক, সন্ত্রাসী, চাঁদাবাজি সহ যত প্রকার অনৈতিক কর্মকাণ্ড আছে সেগুলো দূর করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। এই আসনে আরও প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে এনসিপির কেন্দ্রীয় নেত্রী নুসরাত তাবাসসুম এবং কুষ্টিয়া গণ অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদের। এর আগের নির্বাচনগুলোতে নির্বাচিত সংসদ সদস্যরা দৌলতপুরের মানুষের মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ স্থানীয়দের। পদ্মার ঢেউ আর ভাঙনের মাঝেও দৌলতপুরের মানুষের স্বপ্ন একদিন উন্নয়ন, শিক্ষা আর নিরাপত্তায় ভরপুর হবে এই সীমান্ত উপজেলা।